নির্বাচনের যে ফলাফল এসেছে সেটি আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে আসলে কিভাবে এটাকে স্টিয়ার করবে বা ইম্প্যাক্ট করবে, রিপোর্টটি করেছেন আমার সহকর্মী জনাব শেখ শাহরিয়ার জামান। সবাই এখন আমরা মোটামুটি রেজাল্টটা জেনে গেছি যে বিএনপি 200+, জামাতও একটা ফর্মিডেবল ফোর্স হিসেবে ইমার্জ করেছে প্রায় 80-80-র মতো, which is quite a good number for Jamaat and its allies. আমার লেখাটার বিষয়বস্তু ছিল যে আমরা সবাই জানি যে জামাত, এনসিপি অ্যান্ড আদার্স, তাদের কিন্তু একটা পলিটিক্যাল স্ট্যান্ডিং আছে অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া ইজ কনসার্ন। আমি তাদেরকে সরাসরি অ্যান্টি ইন্ডিয়ান বলবো না, বাট ইন্ডিয়ার বিভিন্ন ইস্যুতে, বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপের বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু খুবই ভোকাল। বিভিন্ন সময়ে তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের, অতীতে যেটা আমরা দেখেছি, কর্মকাণ্ডে তারা বড় ধরনের বক্তব্য দিয়েছে যেটা গভর্নমেন্টের পলিসির বিরুদ্ধে। আবার যদি আমরা 5ই আগস্টের কথা চিন্তা করি 2024-এর, সেখানেও দেখা যায় যে সেখানেও একটা কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান একটা ফিলিংস, একটা সেন্টিমেন্ট কাজ করেছিল। এবং পরবর্তীতে শেখ হাসিনা যখন দিল্লিতে গিয়ে আশ্রয় নিলেন, তখনও কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টও আরও একটু বেড়ে গিয়েছিল। তো ওই কনটেক্সটে আমি যেটা দেখলাম, যে আমি যখন ওই ভোটের রেজাল্টগুলো দেখছিলাম, একটা ইন্টারেস্টিং প্যাটার্ন আমার একটা চোখে পড়লো। আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের 30টা ডিস্ট্রিক্ট ইন 6 ডিভিশন, 6টা ডিভিশনে 30টা ডিস্ট্রিক্ট ইন্ডিয়ার সাথে বর্ডার রয়েছে। এর ভিতরে যদি আমি ডিভিশনগুলোর নাম বলি, একটা হচ্ছে চিটাগাং, সিলেট, আর এপাশে ময়মনসিংহ। আর যদি আপনি সাউথে যান তাহলে দেখবেন আপনি রংপুর, রাজশাহী এবং খুলনা। জামাতের যে কম্পোজিশন ইন দোজ 30 ডিস্ট্রিক্টস, যেখানে তারা ওয়েস্টার্ন বর্ডারটাতে বেশি জামাতের, আপনি যদি দেখেন যে পুরাটাই, আপনি যেই কালারে দিবেন পুরাটাই ওই কালারে, জামাতের যে কালারেই আপনি অভিষিক্ত করেন, লাল, সবুজ, হোয়াটএভার, আপনি পুরাটাই ওইটাই দেখবেন। আমি যেটা প্যাটার্নটা দেখলাম যে সিলেট, চিটাগাং এবং ময়মনসিংহ বেল্টের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, সেইখানে বর্ডারিং ডিস্ট্রিক্ট, সেখানে জামাত অতটা ভালো না করলেও এই পাশের যে 3টা ডিভিশন, রংপুর, রাজশাহী এবং খুলনা, সেইখানকার টোটাল সিট হচ্ছে কি 54টা, ওই বর্ডারিং ডিস্ট্রিক্টগুলোর। ওই 16টা বর্ডারিং ডিস্ট্রিক্টের সিট হচ্ছে গিয়ে 54টা, এর ভিতরে 34টাই পেয়েছে জামাত। এবং আমি যদি দেখি যে ডিস্ট্রিক্টগুলোর নাম, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নীলফামারী, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, সুইপ, পুরোটাই জামাত নিয়ে নিয়েছে। যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেজরিটি তারা। সো আউট অফ 16 ডিস্ট্রিক্টস, দিস বর্ডারিং ডিস্ট্রিক্টস, 9টাতেই কিন্তু তারা খুব ভালো আকারে আছে, এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতেও তাদের একটা ভালো পপুলার বেস রয়েছে। তো কনসিডারিং দিস ফ্যাক্টরস, আমি যদি এইভাবে চিন্তা করি যে সামনে যখন পার্লামেন্ট আসবে, এর আগে শুধু একটা বলে নিই, আপনি বর্ডারিং ডিস্ট্রিক্টে গেলে দুটো প্রবলেম, মানে আরও অনেক প্রবলেম আছে, দুটো প্রবলেম কিন্তু খুব অ্যাকিউট, বিশেষ করে এই রংপুর, রাজশাহী এবং খুলনা বেল্টে। একটা হচ্ছে বর্ডার কিলিং হয় ওই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে, বর্ডার কেন্দ্র করে। আর আরেকটা হচ্ছে কি পানি, আমাদের অভিন্ন নদী অনেকগুলো রয়েছে, তার ভিতরে একটা তো আমরা সবাই জানি, তিস্তাও কিন্তু এই রংপুরের ওই দিকটাতেই। তো এই সব মিলিয়ে পানি এবং বর্ডার কিলিং, এই দুটো ইস্যু খুবই প্রমিনেন্ট হবে। মানে মোটামুটি এখনই হয়তো বা বলা সম্ভব না, কিন্তু সামনের দিনগুলোতে জামাত এবং এনসিপি এবং আদার্স যারা অ্যালায়েন্স রয়েছে জামাতের, তাদের পার্লামেন্টও তো বটেই, 80টা ভয়েস, 80টা পিপুলের ভয়েস, এটা কিন্তু খুব স্ট্রং। তারা যদি সম্মিলিতভাবে কোনো একটা বিষয়ে কথা বলতে চায়, তাহলে সে ভয়েসটা কিন্তু অনেক বেশি রেইজড হয়। তো সেই কনটেক্সটে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপে গভর্নমেন্ট যে পলিসি নিক, যে বা তাদের যে অ্যাটিটিউডই থাক, বা যে কোনো ইনিশিয়েটিভ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, জামাতের এই ভয়েসটাকে তাদেরকে মনে হয় রিকগনাইজে অ্যাটলিস্ট কনসিডার করতে হবে, যে অ্যাটলিস্ট তাদেরকে অনবোর্ডে আনার জন্য হোক, অথবা তাদেরকে বুঝিয়ে প্রিভিয়াস গভর্নমেন্টের মতো আনচ্যালেঞ্জ থাকবে না জিনিসগুলো, প্রিভিয়াস গভর্নমেন্টের মতো আনচ্যালেঞ্জ থাকার কোনো সুযোগ নাই। এই মেসেজটা প্রবাবলি গভর্নমেন্ট এতক্ষণে নিশ্চয়ই পেয়ে গেছে, এবং ইন্ডিয়ারও এইটা নজরে না আসার কোনো কারণ নাই, কারণ ওই বর্ডারিং বেল্টগুলোতে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট একটা কাজ করে, যেটাকে আবার জামাত এবং তার অ্যালাইসগুলোও কিন্তু সাবস্ক্রাইব করে। ফলে তাদের অবশ্যই অনেকগুলো ফ্যাক্টরের কারণেই একটা ব্যক্তি
নির্বাচিত হয়, তার মধ্যে এই ফ্যাক্টরটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেই কনটেক্সট থেকে আমার এই লেখাটা, এটা বাংলাদেশ, ঢাকা এবং দিল্লি দুই পক্ষকেই এটা অ্যাড্রেস করতে হবে। দিল্লির অ্যাটিটিউড যদি আগের মতোই থাকে যে ঠিক আছে আমি এভাবে করে নেব বা ওভাবে করে নেব, আমার মনে হয় যে এইবারের পার্লামেন্টে বা এইবারের যে সামনে যে সরকার আসে তার সময় এটা করাটা একটু ডিফিকাল্ট হবে। এক্সপেক্ট করা যাচ্ছে আসলে সংসদের অধিবেশনগুলো এখন তর্ক বিতর্ক জমে উঠবে। এক্সপেক্টেড যে প্রাণবন্ত সংসদ যেটাকে আমরা বলি, বিভিন্ন ইস্যুতে তো হবেই। এবং আমি মোটামুটিভাবে বলা যায় যে ভারত বিষয়ক বিভিন্ন যে ইস্যুগুলো, বিশেষ করে যদি কোনো বর্ডার কিলিং হয়ে থাকে, বা সামনে আমাদের সবচেয়ে বড় টেস্ট গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি, যেটা এই বছরই এক্সপায়ার হয়ে যাবে 12ই ডিসেম্বর, সেটাকে যদি নবায়ন না হয়, পানির হিস্সা যদি আমরা ঠিকমতো না পাই, বর্ষাকালে যদি ওভারফ্লাড হয়ে থাকে, এই সমস্ত বিভিন্ন কারণে আমি মোটামুটি বলতে পারি যে সংসদ কিছুটা হলেও আমরা প্রাণবন্ত কিছু ডিবেট দেখতে পাবো।